প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন, সেখানে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো 13 নম্বর স্কুলে। তো পেজ নম্বর 404, এই 404 নম্বর পেজে 13 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 12 অবধি, সেই 12টি স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। আমাদের যে প্লে লিস্ট আছে সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো আজকে আমরা 13 নম্বর স্কুল আলোচনা করবো। বিভাগ কয়ের মধ্যে দেখো 13 নম্বর স্কুলে দেওয়া আছে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রত্যেকটা স্কুলে প্রথমে 20টা করে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া থাকে। একের দাগের প্রশ্ন বলা সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছিলেন। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে কে অভিহিত করেছেন সেটা হবে ভলতেয়ার, অপশন সি। নেক্সট প্রশ্ন বলা আছে লেতর দা ক্যাশে হলো, লেতর দা ক্যাশে হলো গ্রেপ্তারি পরোয়ানা। নেক্সট প্রশ্ন দ্য দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন কে? এটা হবে অপশন বি অর্থাৎ মন্তেস্কু। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়, ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় কত? 21 জানুয়ারি 1973 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্বে ছিলেন লুই কসুত, লুই কসুত। নেক্সট প্রশ্ন মুক্তির ঘোষণাপত্র জারি করা হয় 1861 খ্রিস্টাব্দে, অপশান বি। এরপরে প্রশ্ন চার্টিস্ট আন্দোলন হয়েছিল ইংল্যান্ডে, নৈরাজ্যবাদের জনক বলা হয়, এখানে হবে প্রুধোঁকে। নেক্সট প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে, অপশান সি। এর পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরের প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। এর পরের প্রশ্ন বলা হয়েছে রুশ ভাষায় নারদ কথার অর্থ হলো, এখানে হবে জনগণ, অপশান সি হবে জনগণ। নেক্সট প্রশ্ন এপ্রিল থিসিস ঘোষণা করেন, এপ্রিল থিসিস কে ঘোষণা করেন? তো এখানে হবে লেনিন, অপশান বি। নেক্সট প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর ছিল, জাতিসংঘের সদর দপ্তর কোথায় ছিল? সেটা হবে নিউ ইয়র্কে। মহামন্দাকালে জার্মান রাষ্ট্রপতি ছিলেন, এটা হবে হিন্ডেনবুর্গ, অপশান ডি। এরপরে প্রশ্ন স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন লেনিন, ফ্রাঙ্কো, হিটলার নাকি মুসোলিনি? সেটা হবে ফ্রাঙ্কো, অপশান বি। এরপরে প্রশ্ন আছে রোমেল কে ছিলেন? এটা হবে জার্মান সেনাপতি। নেক্সট প্রশ্ন আটলান্টিক চার্টার ঘোষিত হয় 1941 খ্রিস্টাব্দে, অপশান বি। নেক্সট প্রশ্ন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। নেক্সট প্রশ্ন জাতিপুঞ্জের স্থায়ী সদস্য নয় যে দেশটি, সেটা হবে এখানে অপশান ডি অর্থাৎ জার্মানি। বাকিগুলো জাতিসংঘের স্থায়ী সদস্য, বাকি এখানে যে 3টে আছে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। তো এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে, সেই প্রশ্নগুলো আমরা এবার আলোচনা করব। বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেখো, এখানে 16টা প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন 16 নম্বর করে দেওয়া আছে। 2 দাগে বলা আছে প্রতিটি নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রথম উপবিভাগ এতে বলা আছে একটি বাক্যে উত্তর দাও। তুর্গ কে ছিলেন? তো লিখবে তুর্গ ছিলেন 18 শতকের একজন ফরাসি অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ, তার সম্পর্কে এত তোমরা লিখতে পারো। নেক্সট প্রশ্ন যেটা বলা আছে চীনে কে মুক্তিদান নীতি ঘোষণা করেন? চীনে মুক্তিদান নীতি ঘোষণা করেন জন হে। নেক্সট যে প্রশ্ন সেখানে বলা আছে 3 দাগের প্রশ্ন মোরাটোরিয়াম কথার অর্থ কী? মোরাটোরিয়াম অর্থ তোমরা লিখবে, মোরাটোরিয়াম কথার অর্থ হলো ঋণের বা আইনি বাধ্যবাধকতার নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়ের জন্য অবকাশ বা স্থগিতাদেশ। এটি সাধারণত সংকটময় পরিস্থিতিতে ঋণগ্রস্ত ব্যক্তি বা দেশের জন্য ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। আচ্ছা, উপবিভাগ বি এর মধ্যে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন যেটা বলা আছে এখানে শূন্যস্থান পূরণ কার্লসবার্গ ডিক্রি জারি করেন কে? কার্লসবার্গ ডিক্রি জারি করেন কে? মেটারনিক। কার্লসবার্গ ডিক্রি জারি করেন কে? মেটারনিক। কার্লসবার্গ ডিক্রি জারি করেন মেটারনিক। নেক্সট প্রশ্ন বলা আছে ড্যাশ মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? ও আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। তারপরে প্রশ্ন মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। বর্তমানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। তো এখানে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল এবং একের দাগের প্রশ্নগুলো অর্থাৎ এক কথা উত্তর দাও সেটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখো উপবিভাগ সি এ আর বি হলো, উপবিভাগ সি ঠিক ভুল নির্ণয় করে। প্রথম প্রশ্ন বলা আছে প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় সার্বিয়ায়, এটা ভুল। নেক্সট প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় 1897 খ্রিস্টাব্দে, এটাও ভুল, কারণ এটা 1867 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
1967 থেকে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, উইড্রো উইলসনকে জাতিসংঘের জনক হিসেবে অভিহিত করা হয়। উইড্রো উইলসনকে জাতিসংঘের জনক হিসেবে অভিহিত করা এটাও ভুল, কারণ উইড্রো উইলসন জাতিসংঘের নয় বরং জাতিপুঞ্জের যে জনক হিসেবে অভিহিত করা হয়। নেক্সট প্রশ্ন, হিটলারের উত্থানে জাতিসংঘের পতন ঘটে, এটাও ভুল। এরপরের প্রশ্ন দেখা যেটা বলা হয়েছে ও এক ডি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেখানে কয়স্তম্ভ এবং কয়স্তম্ভ দেওয়া হয়েছে, এখানে স্তম্ভগুলো দেওয়া হয়েছে। প্রথমে প্রশ্ন, পল রেনে এটা হবে কি? ফরাসি প্রধানমন্ত্রী হচ্ছে পল রেনে। নেক্সট প্রশ্ন, হিটলার হবে কি? অপারেশন সি লায়ন। নেক্সট প্রশ্ন, অরল্যান্ডো এখানে কি হবে? ডি এর সাথে মিলবে। ইটালির প্রধানমন্ত্রী জওহরলাল, 4 বলা আছে জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরু এখানে হবে কি? বি এর সাথে মিলবে। জোট নিরপেক্ষ আন্দোলন। তো এখানে ক খ স্তম্ভ মিলিয়ে নেব। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে উপবিভাগ ই যে বলা হয়েছে সেখানে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন বিবৃতি, 1 নম্বর বিবৃতি বলা হয়েছে দেখো যে ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন। তো এখানে তোমাদের ব্যাখ্যা 3C সঠিক হবে। দার্শনিকরা ফরাসি সমাজ, অর্থনীতি প্রভৃতির সমালোচনা করে তাদের বক্তব্যের দ্বারা ফরাসিদের ভাবজগতে বিপ্লব এনেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, বিবৃতি 2 নম্বর বিবৃতি বলা আছে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র ফ্রান্সে নতুন যুগের সূচনা করে। এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে অপশানে। এই ঘোষণাপত্রের মূল ভিত্তি ছিল মুক্তপন্থী গণতান্ত্রিক ভাবধারা। নেক্সট 3 নম্বর বিবৃতিতে কি বলা হয়েছে দেখো, ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীরগতি সম্পন্ন। ফ্রান্সের শিল্পায়ন ছিল ধীরগতি সম্পন্ন। এটা হবে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে অপশান সি। ফ্রান্সের শিল্প সহায়ক উপাদানের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধার সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন, সেখানে যেটা বলা হয়েছে যে বিবৃতিতে 4 নম্বর বিবৃতি বলা আছে রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয়। তো এখানে তোমাদের যে ব্যাখ্যা আছে সেটা তোমাদের সঠিক ব্যাখ্যা হবে কোনটা? অপশান বি সঠিক হবে, বি ব্যাখ্যা সঠিক হবে। যার সরকার অরুশদের ওপর ভাষা সংস্কৃতি কৃষ্টি চাপিয়ে দেয়। তো এই যে এখানে উপবিভাগ ই ছিল সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, ব্যাখ্যা এবং বিবৃতি এবং ব্যাখ্যা। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, পরের প্রশ্ন কি বলা আছে এখানে বিভাগ গয়ের মধ্যে দেখো, এখানে আমাদের টোটাল 11টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 22 নম্বর দেওয়া হচ্ছে। 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো আছে তো প্রত্যেকটা প্রশ্ন আমরা নেক্সট পেজে আলোচনা করবো, সেখান থেকে তোমরা দেখে নাও। দেখো তুমি বিভাগ গয়ের মধ্যে প্রথম প্রশ্ন, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী ছিল? এত অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? সেপ্টেম্বর হত্যাকাণ্ড ছিল 1972 সালের সেপ্টেম্বর মাসে প্যারিসে ঘটে যাওয়া একটি ঘটনায় যেখানে বিপ্লবী যোদ্ধারা রাজনৈতিক বন্দীদের হত্যা করে। এটি সাধারণভাবে বিপ্লবী সহিংসতার একটি চরম উদাহরণ এবং ফরাসি বিপ্লবের অস্থিরতার প্রতীক। নেক্সট প্রশ্ন ছিল স্পেনীয় ক্ষত বলতে কী বোঝো? স্পেনীয় ক্ষত তোমরা এত অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ কেন বলা হয়? তো এত লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কারণ এতে বিভিন্ন দেশের সামরিক বাহিনী যেমন প্রাশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া এবং সুইডেন নেপোলিয়নের বিরুদ্ধে একত্রিত হয়েছিল। এটি ইউরোপের বেশিরভাগ জাতির অংশগ্রহণে একটি বৃহত্তম যুদ্ধ ছিল যেখানে নেপোলিয়ন তার শক্তি হারাতে শুরু করে। নেক্সট প্রশ্ন ছিল ভিয়েনা সম্মেলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, রিসজিমেন্টো কি? রিসজিমেন্টো হলো ইতালি জাতীয়তাবাদী আন্দোলনের একটি পর্যায় যা 1900 শতকের মধ্যভাগে ইতালির একীকরণের উদ্দেশ্যে সংগঠিত হয়েছিল। এটি বিভিন্ন ইতালীয় রাজ্য এবং শহরের মধ্যে জাতীয় সংহতি ও স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা কি? তা তোমরা এত অবধি লিখবে। এরপরের প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে সুয়েজ খালের গুরুত্ব কী ছিল? সুয়েজ খালের গুরুত্ব ছিল এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগের একটি প্রধান পথ। এটি একটি কৃত্রিম জলপথ যা ভূমধ্যসাগরকে রেড সি এর সাথে সংযুক্ত করে, বাণিজ্যিক ও সামরিক নৌ চলাচলকে সহজতর করে। নেক্সট প্রশ্ন, সাম্যবাদ কি? সামরিক সাম্যবাদ তোমরা এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, হুভার মরাটোরিয়াম কি? হুভার মরাটোরিয়াম এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, জার্মানি কেন জাতিসংঘ ত্যাগ করেছিল? নেক্সট প্রশ্ন, আশ্চর্যজনক নিষ্কৃতি কি? আশ্চর্যজনক নিষ্কৃতি বলতে বোঝায় বিশেষ পরিস্থিতিতে মুক্তির ব্যবস্থা বা পন্থা যেখানে কোনো নীতিমালা, আইন বা দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এটি সাধারণত জরুরি অবস্থার বা সংকটের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। নেক্সট প্রশ্ন, জাতিসংঘ ও জাতিপুঞ্জের মধ্যে দুটি পার্থক্য লেখো, তার উদ্দেশ্য এবং সাংগঠনিক কাঠামো। জাতিসংঘ এবং জাতিপুঞ্জের মধ্যে পার্থক্য লিখে দেবে। ভেটো কি? ভেটো হলো একটি অধিকার যা নির্দিষ্ট সদস্য দেশকে একটি সিদ্ধান্ত, প্রস্তাব বা আইনের বিরুদ্ধে ভোট দিতে সক্ষম করে, ফলে তা কার্যকর হতে পারে না। সাধারণত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কাছে এই অধিকার রয়েছে যা তাদের একটি প্রস্তাব বাতিল করার ক্ষমতা দেয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র,
রাশিয়া, চীন এবং যে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম এদের হাতে এই ভেটো ক্ষমতা আছে। এরপরে দেখো বিভাগ ঘয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তো চারের দাগের যে প্রশ্ন সেখানে উপবিভাগ এ, বি এবং সি, ডি, ই, এফ এগুলো উপবিভাগ দেওয়া আছে। প্রত্যেকটা উপবিভাগে দুটো করে প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমাদের টোটাল 6টা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে। প্রত্যেকটা 6টা বিভাগ আছে, 6টা থেকে একটা করে প্রশ্ন নিয়ে আমাদের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর দেওয়া আছে, টোটাল 26 নম্বর। ও আচ্ছা, আগে আমি যেটা বললাম না এখানে যে ভেটের মধ্যে ফ্রান্সও হবে, আমি 4টে বলেছি, বাকি টোটাল 5টা হবে। তো বিভাগ ঘয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেখো এখানে হয়েছে, উপবিভাগ এর মধ্যে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা আলোচনা করো। নারীদের ভূমিকা রাজনৈতিক সংগঠন ও আন্দোলন, অধিকার, দাবি, শিল্প ও সাহিত্য, রাস্তার আন্দোলন এবং সংগঠন লিখো শুধু। ফরাসি বিপ্লবে জনগণের অংশগ্রহণ সম্পর্কে কি জানো? শ্রেণী সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম, রাস্তার আন্দোলন। নেক্সট প্রশ্ন, নারীদের অংশগ্রহণ, সামাজিক পরিবর্তন, নতুন আইনের দাবি। উপবিভাগ বিতে যে প্রশ্ন ছিল কোড নেপোলিয়ন সম্পর্কে যা জানো লেখো। কোড নেপোলিয়ন সম্পর্কে লিখবে আইনের সমতা, ব্যক্তিগত স্বাধীনতা, পরিবারের আইন, শাসন ও প্রশাসন, গণতন্ত্র ও প্রাচীনতার মধ্যে সংযোগ, আন্তর্জাতিক প্রভাব। এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে দেখো, তারপরে প্রশ্ন দেখো বলা আছে মেটারনিক ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি লেখো। জাতীয়তাবাদী আন্দোলন, রাজতন্ত্রের প্রতি অপছন্দ, রাজনৈতিক দমন, অর্থনৈতিক সমস্যা, জার্মানি ও ইতালীয় একীকরণ, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন। নেক্সট উপবিভাগ সি, সেখানে 5 নম্বর প্রশ্ন বলা আছে, এটা 1830, এই তারিখটা এখানে লিখে দিই। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। 1830 জুলাই বিপ্লব, রাজনৈতিক অব্যবস্থাপনা, বিরোধী দলের শক্তি বৃদ্ধি, অর্থনৈতিক সংকট। এরপরে তোমরা লিখবে সংবাদপত্রের স্বাধীনতা, জাতীয়তাবাদ পুনরুদ্ধারের নীতিমালা, জনগণের প্রতিবাদ। 6 দাগে প্রশ্ন বলা আছে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা তোমাদের লিখতে হবে। ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা এখানে তোমরা লিখবে। রাজনৈতিক কৌশল, ফ্রান্সের সঙ্গে সহযোগিতা এবং উত্তর ইটালির মুক্তি, ভাগাভাগির নীতি, রাজনৈতিক সংহতি, ইতালির রাজতন্ত্র এবং অবদান ও প্রভাব, এগুলো লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল উপবিভাগ ডি, সেখানে ইংল্যান্ড ও মহাদেশীয় শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য লেখো। তো তাদের মধ্যে পার্থক্য তোমরা লিখবে, 1 নম্বর যে বিষয় লিখবে সেখানে শুরু হওয়ার সময় ইংল্যান্ডে কখন হয়েছিল, মহাদেশীয় কখন হয়েছিল, শিল্পের প্রকারভেদের মধ্যে লিখবে ইংল্যান্ডে কী ছিল, মহাদেশে কী ছিল। তোমরা অবশ্যই এভাবে পার্থক্য আকারে লিখবে বিষয়, তারপরে এখানে লিখবে যে ইংল্যান্ড এবং এখানে মহাদেশ। এভাবে তোমরা রাজনৈতিক প্রেক্ষাপট, শ্রমের অবস্থা, উন্নয়ন ও প্রযুক্তির প্রয়োগ, অর্থনৈতিক কাঠামো, এত অবধি পার্থক্য তোমরা লিখে দেবে। নেক্সট যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, চীন কীভাবে ঔপনিবেশিক শক্তির নিকট উন্মুক্ত হয়েছিল? এটা হবে অপিয়ামের বাণিজ্য। এরপরে প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে প্রথম আফিম যুদ্ধ, নানকিং চুক্তি, দ্বিতীয় আফিম যুদ্ধ, এতে নেতৃত্বদানকারী পশ্চিমা দেশগুলি কে কে ছিল, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্থিরতা, 1898 সালের সেশন অফ চাইনিজ টেরিটরি, অবশেষে বিকাশশীল অর্থনৈতিক প্রবণতা। এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল উপবিভাগ ই, সেখানে ছিল 9 দাগের প্রশ্ন নতুন অর্থনৈতিক নীতি বলতে কি বোঝো? তো এখানে দেখবে অংশগত প্রিভাটিজাইজেশন, বাজার অর্থনীতি, পুনর্বহাল। নেক্সট প্রশ্ন সরকারি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমাপ্তি বলে। এত অবধি লিখে দেবে এই প্রশ্নের উত্তর। তাহলে দেখো এখানে উপবিভাগ ই অবধি হয়ে গেল। এরপরের যে প্রশ্ন দেখো 10 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে ইটালিতে মুসোলিনির নেতৃত্বে কীভাবে ফ্যাসিবাদের উদ্ভব হয়, অর্থনৈতিক অসন্তোষ লিখবি। ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব মুসোলিনির নেতৃত্বে বেশ কিছু কারণে ঘটেছিল, সেগুলো অর্থনৈতিক অসন্তোষ, রাজনৈতিক অস্থিতিশীলতা, ফ্যাসিস্ট পার্টির গঠন, সহিংসতা ও ভীতি, ক্ষমতা দখল এবং দুর্বলতা ও সমর্থন, এগুলো লিখবে। নেক্সট উপবিভাগ এফে আছে ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন, কঠোর শর্তাবলী, জাতীয় আত্মসম্মান, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিতিশীলতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূমিকা। এই পয়েন্টগুলো লিখে দেবে প্রশ্ন উত্তর। নেক্সট প্রশ্ন ছিল উপবিভাগ ইতে মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে কয়েকটি কারণে, সেই কারণগুলো এখানে তোমরা লিখবে। পার্ল হারবার হামলা বা আক্রমণ, ইউরোপীয় সংকট, অর্থনৈতিক লাভ, এরপরে গণতন্ত্রের রক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো এত অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে বিভাগ ওয়ার মধ্যে দেখো আমাদের একটা প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর দেওয়া আছে। তো 5 দাগে যে প্রশ্ন আছে দেখো 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে একটা প্রশ্ন উত্তর করতে হবে।
তো দেখো 3টে প্রশ্ন আমরা এখানে আলোচনা করেছি। তো প্রথম যে প্রশ্ন সেখানে আছে, দেখো বলা আছে যে ফরাসি সংবিধান সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তো এখানে দেখবে মৌলিক অধিকার ঘোষণাপত্র, নতুন সংবিধান প্রণয়ন, সমাজের সংস্কার, নতুন প্রশাসনিক কাঠামো, যুদ্ধ ও পররাষ্ট্র নীতি, বিপ্লবের সুরক্ষা, ফরাসি সংবিধান সভার গুরুত্ব বলে পয়েন্ট করো। নেক্সট প্রশ্ন, সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। সেখানে শহর কেন্দ্রিক সমাজ, শ্রমিক শ্রেণীর উত্থান, শ্রমিক আন্দোলন। নেক্সট প্রশ্ন, পারিবারিক জীবন। এই পয়েন্টগুলো লিখে দেবে। এরপরে প্রশ্ন ছিল রীতিনীতিতে প্রভাব। আচ্ছা, ওই সেখানেই তোমরা লিখবে যে পারিবারিক জীবন, এখানে সমাজের প্রভাবের মধ্যে এগুলো লিখবে। নেক্সট তোমরা লিখবে যে রাজনৈতিক প্রভাবের মধ্যে এখানে লিখবে গণতন্ত্রের বিকাশ, নতুন রাজনৈতিক মতাদর্শ, শ্রেণী সংগ্রাম এবং অর্থনীতিতে প্রভাব, সেখানে লিখবে উৎপাদন পদ্ধতির পরিবর্তন, বাণিজ্যের বৃদ্ধি, নতুন অর্থনৈতিক ব্যবস্থা, পরিবার ও যোগাযোগের উন্নয়ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, 3-এর দাগে বলা আছে 1929 এর মহামন্দার কারণ ও প্রভাব আলোচনা করো। তো সেই কারণগুলো এখানে লিখবে যে শেয়ার বাজারের পতন, অতিরিক্ত উৎপাদন, ব্যাংকগুলোর সমস্যাসমূহ, অর্থনৈতিক নীতি, আন্তর্জাতিক সংকট। এরপরে লিখবে প্রভাব, কারণ হলো এর প্রভাব, বেকারত্ব, অর্থনৈতিক সংকোচন। নেক্সট সামাজিক প্রভাব, রাজনৈতিক পরিবর্তন, নতুন অর্থনৈতিক নীতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া। লিখে এত অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমাদের যে 13 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।